আমাদের দ্য ওয়ান্ডারার্সের সদস্যরা সবাই গতকাল এসেছি সুন্দরবন। আশা করছি বন্ধুরা আমাদের এই ট্রিপের ফার্স্ট পার্ট আপনারা দেখে ফেলেছেন। বিশেষ কারণে এই সেকেন্ড পার্টটা ছাড়তে অনেক দেরি করে ফেলেছি। যারা আমাদের গ্রুপের এখনও সাবস্ক্রাইব করে জয়েন করেননি তাদেরকে বলবো একবার সাবস্ক্রাইব করে নিন আর আগের ভিডিও দেখে ফেলুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ। রেনবো স্কাই ফ্যামিলিতে আপনাদের সবাইকে সুস্বাগত। গতকাল আমরা সোনাখালী থেকে লঞ্চে করে মান্না ট্রাভেলসের সাথে সারাদিন ধরে হইচই আনন্দ করে পাখিরালয় এসেছি। রাতে উঠেছি সুন্দরী লজে। আজ দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে সবাই স্নান করে রেডি হয়ে হোটেলের নিচে চলে এসেছি, কারণ একটু পরেই আমাদের এমভি বৈদ্যনাথ আর এমভি মণিদীপা ছাড়বে আমাদের সবাইকে একসাথে নিয়ে দ্বিতীয় দিনের স্পটগুলো ঘুরিয়ে দেখাতে। আমাদের সাথে আপনারাও থাকছেন। শীতের সকাল, সবাই মোটামুটি তৈরি দ্বিতীয় দিনটাকে চেটে পুটে এনজয় করে নেওয়ার জন্য। আমরা লজের বাইরে এসেছি, একটু চা খেতে হবে, কারণ লঞ্চে উঠে জলখাবারের সাথে চা পেতে বেশ দেরি আছে, বুঝতেই পারছি। বাইরে এসে দেখি গ্রাম্য জীবন শীত ঘুম ভেঙে আস্তে আস্তে জাগতে শুরু করেছে। রাস্তায় ভ্যানে বিক্রি হচ্ছে খেজুরের রস, ঝোলা গুড় আর সুন্দরবনের মধু। দোকানপাট খুলতে শুরু করেছে। আমরা এগিয়ে গিয়ে বসলাম একটা ছোট্ট চায়ের দোকানে। বেশ কিছু মানুষ রয়েছেন। দেখলাম আরও কিছু ট্যুরিস্টও এসে ভিড় জমাচ্ছেন চায়ের আসরে আড্ডা জমাতে। আড্ডা, গল্প, রাজনৈতিক তর্ক বিতর্ক আর সেই সাথে গরম চা। সময়টা কিন্তু মন্দ কাটলো না এই চায় পে চর্চায়। একটু পরেই ট্রাভেল এজেন্সি থেকে হাঁকডাক শুরু হয়ে গেল। সবাই মিলে এগিয়ে চললাম জেটির দিকে। লঞ্চ ছাড়লো। আশা করছি দিনটা সবাই মিলে ভালোভাবে উপভোগ করব। বেশ কিছু ট্যুরিস্টের সাথে পরিচয় হয়েছে। সামনেই বসে রয়েছে সোমনাথ, সাথে ওর স্ত্রী আর ছোট্ট শিশু সন্তান আর ওর পরিবারের বাকি সদস্যরা। তার মাঝে রয়েছে উড়িষ্যা থেকে আসা অনিল কুমার বেহেরা, আর বিহার থেকে রয়েছেন প্রশান্ত রাজ, ওনার পরিবার আর ওনার বন্ধুর পরিবার। রয়েছে আশুতোষবাবু, ওনার ওয়াইফ জবা আর কন্যা, এই নিয়ে ওনাদের ছোট্ট সংসার। চন্দননগর থেকে এসেছেন শুভার্থী মোদক আর ওনার পরিবার। মেদিনীপুর থেকে সুদীপ কর, ওনার স্ত্রী, আরও অনেকে। আশা করছি আস্তে আস্তে বাকিদের সঙ্গেও পরিচয় হয়ে যাবে। দেখতে দেখতে এসে গেল ব্রেকফাস্ট, লুচি, চানা মশলা আর সেই সাথে মিষ্টি আর গরম চা। সবাই খোঁজ গল্পে বেশ মেতে উঠেছে। লঞ্চে এগিয়ে চলেছে। গোমতী নদীর মধ্যে দিয়ে চলেছি আমরা সবাই। সুন্দরবনের প্রধান নদীগুলো হলো বিদ্যাধরী, মাতলা, গোসাবা, পিয়ালি ইত্যাদি। যেমন সজনেখালি আর সুদর্ণখালির সংযোগকারী নদী হচ্ছে বিদ্যাধরী আর পিয়ালি। ঝড়খালির কাছে রয়েছে মাতলা আর বিদ্যাধরী নদীর সংযোগস্থল। ভারত আর বাংলাদেশ সীমানার মাঝে যে নদীটি বয়ে গেছে তার নাম হচ্ছে রায়মঙ্গল। ওই ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি, দারুণ সুন্দর গাড়ি একটা। এই হচ্ছে আমাদের ট্যুর গাইড। ট্যুরে ওইখানে আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পারমিশন। হ্যাঁ, সুদীপদা বসে খাওয়া দাওয়া করছেন, গুড মর্নিংও জানিয়েছেন। ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, একটু পরে লঞ্চ বিদ্যা বলে একটা জায়গায় এসে থামলো। শুনলাম ডাইরেক্টর অফ ফরেস্টের অফিস থেকে এখানে আমরা পারমিশন নেব জঙ্গলে যাওয়ার জন্য। আর এখান থেকে উঠবে আমাদের গাইড, যিনি আমাদের বলে দেবেন সুন্দরবন সম্পর্কে নানান তথ্য, নানান বিবরণ। গাইডের নাম হচ্ছে ভগীরথ মণ্ডল। উনি উঠলেন আর লঞ্চও ছেড়ে দিল। তো এখন আমরা যাচ্ছি প্রথম গন্তব্যস্থল ঝড়খালি। তো ঝড়খালি যেখানে যাচ্ছি, যেখানে আমাদের টাইগার রেস্কিউ সেন্টার আছে, তো সুতরাং ওইখানে কিন্তু বেশি লেট করা যাবে না।
বেশি লেট করলে কিন্তু আমাদের আরও দুটো স্পট আছে, এক হচ্ছে দোবাকি, তারপর হচ্ছে সুদর্ণাখালি। তো সুদর্ণাখালি কিন্তু বিকাল 4টের সময় কিন্তু বন্ধ হয়ে যায়, 4টের মধ্যে। তো সেই টাইমিংটা মেনটেন্স করে এনার নমস্কার সবাইকে। আজকে আমাদের টোটাল 3টে প্রোগ্রাম আছে আপনাদের। যেতে যেতে গাইড সাহেব আমাদের বর্ণনা দিতে লাগলেন সুন্দরবন সম্পর্কে। আমাদের এখন গন্তব্য হচ্ছে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার। নদীপথে যেতে যেতে সবাই শুনতে লাগলাম আমাদের গাইড ভগীরথ বাবুর কাছ থেকে সুন্দরবন সম্পর্কে নানান তথ্য। ওনার কাছে শুনলাম 102খানা আইল্যান্ড ছিল এই সুন্দরবনে, মানে এখনও আছে, যার মধ্যে 54টা আইল্যান্ড মানুষ দখল করে নিয়েছে। স্বাধীনতার পর উদ্বাস্তু মানুষ, মানে দেশভাগের পর যারা ওপার থেকে এপারে এসেছেন, তারা বাধ্য হয়েছেন সুন্দরবনের এইসব নানান দ্বীপে আশ্রয় নিতে। আস্তে আস্তে বন্য প্রাণী সেখান থেকে লুপ্ত হয়েছে, মানুষের বসতি তৈরি হয়েছে। প্রাকৃতিক ভারসাম্যতার বিচারে এটা খুব নেতিবাচক দিক। টোটাল আমাদের এই সুন্দরবনের এরিয়া প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 4,000 আমাদের ইন্ডিয়াতে আছে 4,200 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশে আছে 5,800 বর্গ কিলোমিটার, যেটা আমরা 40% 60% বলে থাকি। এই টোটাল এই সুন্দরবনে টোটাল আমাদের আইল্যান্ড আছে, যেমন আপনারা সম্ভবত মনে হয় পাখিরেলা আইল্যান্ডে ছিলেন কালকে। তো এটা দেখছেন, এটা বালি আইল্যান্ড। এর আমরা যে ঝড়খালি যাচ্ছি সেটা যেতে যেতে গাইড আমাদের দেখালেন পঞ্চমুখানি। এটা হচ্ছে 5 নদীর মিলনস্থল। উনি বললেন বিদ্যাধরী, হেরোভাঙা, পীরখালি, গাজীখালি আর মাতলা নদীর মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। গাইড যা বললেন কিছুটা মিলে গেল, তবে আমি নানান বই আর তথ্য থেকে যা জেনেছি একটু আলাদা। আমার তথ্য অনুযায়ী এই 5 নদী হলো ঠাকুরানী, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী আর রায়মঙ্গল। কোনটা ঠিক কোনটা বেঠিক আমার জানা নেই, তবে এটাও জানি সুন্দরবনের এই খাঁড়ি দিয়ে নানান বাঁকে নানান নদী নানান সময়ে নানান নামের পরিচিতি পেয়েছে। তাই বিতর্কে গিয়ে লাভ নেই। আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মতামত থাকলে জানাবেন, আমি তাহলে নিজেকেও সমৃদ্ধ করতে পারবো। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারের জেটি ঘাটে। সামনে দল বেঁধে সবাই এগিয়ে চললাম। ছোটোখাটো তবে একটা বেশ জমজমাট বাজার, কিন্তু বেশ লোক বসতিপূর্ণ একটা এলাকা। নানান রকমের দোকানপাট রয়েছে আর রয়েছে ট্যুরিস্টদের ভিড়। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম রেস্কিউ সেন্টারের দিকে। সামনে রয়েছে অতনু, পিছনে রয়েছে অলোকদা, রাজু আর বাকি সবাই। গেট দিয়ে ঢুকে পড়লাম রেস্কিউ সেন্টারে, যেটাকে একটা মিনি চিড়িয়াখানা বলা যেতে পারে। নানান খাঁচায় রয়েছে নানান রকম পাখির দল। কিছুটা গিয়ে দেখলাম রেলিং দিয়ে ঘেরা একটা জলাশয়ে রোদ পোহাচ্ছে কিছু কুমির। সারা গায়ে সাদা রঙের কাদা মাখা রয়েছে, যা শুকিয়ে যাওয়ার ফলে
দেখে মনে হচ্ছে সাদা রঙের মাটির কুমির রাখা আছে। অনেকক্ষণ ভালোভাবে নিরীক্ষণ করলে বোঝা যাচ্ছে যে না, এগুলো কিন্তু অরিজিনাল ক্রোকোডাইল। ও জানে আমার ছবি তুলবে ওই জন্য হ্যাঁ, ও পোজ দিচ্ছে। বেশ কয়েকটা শীত ঘুম ঘুমানো কুমির দেখার পর দেখলাম দূরে একটা খাঁচায় বেশ বড় প্রমাণ আকারের রয়েছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বেশ দূর থেকেই দেখতে হলো, কে জানে কপালে ব্যাঘ্র দর্শন আদৌ আছে কিনা, না থাকার সম্ভাবনাই বেশি। তাই খাঁচার বাঘ দেখেই আঁশ মেটালাম। সহযাত্রী আর সতীর্থদের আবদারে নিজেদের গ্রুপের বেশ কয়েকটা ছবি তুলে ফেললাম, আর কিছু বন্যপ্রাণীর ছবিও তুললাম, যেগুলো আপনাদেরকে আমরা শেয়ার করছি। লঞ্চ আবার ছাড়লো ঝড়খালি থেকে। বেশ কিছু বুনো বাঁদরের দল দেখতে পেলাম। রয়েছে কিছু সরু খাঁড়ি, যেগুলোর মধ্যে ছোট ডিঙি নৌকো নিয়ে ভেতরে যাওয়া যায়, তবে সেটা কিন্তু খুব রিস্কি। ওই খাঁড়িগুলোর ভেতরে তাকালেই মনে হচ্ছে যেন ভয় আর বিপদ দুটোই একসঙ্গে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এর আগেও এসেছি, বারবার শুনেছি আমরা যাওয়ার পর বা যাওয়ার নাকি একদিন দুদিন আগে বাঘ দেখা গেছিল। বুঝতে পারি না আমরা কি দোষ করলাম, আমাদের আগে বা পরেই উনি দর্শন দিতে কেন আসেন, আমরা থাকতে আসেন না কেন? লঞ্চের ভেতর চলেছে যাত্রীদের খোশ গল্প আড্ডা, আর বাকি কিছু যাত্রী অধীর আগ্রহে জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে, যদি কোনোভাবে একবার ওনার দর্শন পাওয়া যায়। দুপাশে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, আর মাঝে মাঝে রয়েছে ম্যানগ্রোভের শাখা মূল, যা মাটি থেকে মুখ বার করে দাঁড়িয়ে রয়েছে। এই দুপুরের রোদ আর জঙ্গলের নিস্তব্ধতা তৈরি করেছে এক অদ্ভুত মায়াময় অথচ অজানা বিপদের আবেশ মেশানো একটা অদ্ভুত পরিবেশ। এই জঙ্গল দেখতে ভারী ভালো লাগে, কিন্তু ওই ম্যানগ্রোভের পাশে নামতে সাহস হয় না। কে জানে, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু জঙ্গলের মাঝখান থেকে উনি হয়তো আমাদের উপর ঠিকই নজর রাখছেন। এই যে এই গাছটার নাম হচ্ছে পেয়ারা বাইন। হ্যাঁ, নিচে যে গাছগুলো দেখছেন একদম মানে কি বলবো, ছোট গাছ এবং খাটো গাছ। এই গাছগুলো বলা হয় মঠগোড়ানের একটা জাত। আর এইগুলো গাছ দেখছেন বাইন গাছ। বাইনের 3টে জাত আছে, বাইন আছে, জাত বাইন আর পেয়ারা বাইন। আচ্ছা আচ্ছা, আছে, এখনো আছে, সুদর্ণখালিও আছে। এরপর আমরা এসে গেলাম দোবাঁকি ওয়াচ টাওয়ার দেখতে। চারিদিকে জাল দেওয়া পথ ধরে আমরা এগিয়ে চললাম। কপাল ভালো বলতে হবে, কিন্তু কিছুটা যাওয়ার পরে দেখলাম খাঁচার বাইরে একটা বেশ পূর্ণবয়স্ক বড় সড়ো হরিণ গাছের পাতা চিবোতে ব্যস্ত। সবাই মিলে জালের এপাশ থেকে ক্যামেরা বন্দি করতে লাগলাম। আমাদের রাজীবও দেখলাম আমার ভিডিও ক্যামেরাটা নিয়ে বেশ সুন্দরভাবে ক্যাপচার করতে শুরু করেছে। আমাদের দিগ্বিজয়কে খুব মিস করছি। দিগ্বিজয় এখানে থাকলে নিশ্চয়ই ও গেয়ে উঠত, ওগো কাজল ও নয়না হরিণী। মিষ্টি জলের পুকুর এগুলো, এই পুকুরটাই অ্যানিমেলসের খাওয়ার জন্য। হ্যাঁ, এরকম ডিপার্টমেন্ট থেকে সাইবেরিয়া থেকে আসে এই পাখিগুলো। এগুলো কি নাম, এটা কি বলে, নাম কি এদের? একটা মিষ্টি জলের ঝিল রয়েছে, যেখানে পরিযায়ী পাখিরা দল বেঁধে উড়ে আসে
সুদূর সাইবেরিয়া থেকে, বলছে বাগি হাঁস। আবার ফিরে যায় ঋতু পরিবর্তনের সাথে। কিছুটা গিয়ে দেখলাম আরও একটা ছোট্ট হরিণ ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। ওয়াচ টাওয়ার উঠে জানি আদৌ কোনোদিন বাঘ দেখা যায় কিনা সন্দেহ আছে। আমি তো কোনোদিন অন্তত দেখিনি, তাই এখানে আর উঠলাম না। যারা উঠেছিল তারাও দেখলাম নিরাশ হয়ে ফিরে এলো। তবে আমরা হরিণ দেখেছি আর বেশ ভালো করে এই দোবাকির জঙ্গল দেখলাম, উপভোগ করেছি, ভালো লেগেছে। ফিরে এসে আমরা আবার লঞ্চে উঠলাম, লঞ্চ ছাড়লো। আমরা দোবাকি দেখে এবার এগিয়ে চলেছি, লাঞ্চ দেওয়া আরম্ভ হয়ে গেছে। এরপরে আমাদের লাস্ট স্পট সুদর্ণখালি, এখন দেরি আছে। আমরা দোবাকি দেখে আমরা এগিয়ে চলেছি। যাচ্ছি আমরা এটা আপনি ধনার খাল বলতে পারেন। সোনার খাল, ধনা ধনা ধনার খাল। হ্যাঁ। আমরা এই জায়গাটা এখন ধনার খাল দিয়ে বেরোচ্ছি, মানে দোবাঙ্কি থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবার। ধনার খাল এই জায়গাটার নাম। এসে মোহনা এসে মোহনা থেকে আমার পাশ দিকে চলে যাচ্ছে। ওটা দিয়ে আপনি দিতে পারবেন। ম্যানগ্রোভের ফার্স্ট স্টেজ এই ধানিঘাস। ম্যানগ্রোভের ফার্স্ট স্টেজ এই ধানিঘাস, মানে এখান থেকে কি ম্যানগ্রোভ তৈরি হয়? হ্যাঁ, এই মানে প্রথমে চর বসবে, হ্যাঁ তারপরে ধানি গাছ হবে। ধানি গাছ যেখানে হবে না হ্যাঁ। সেখানে অন্য কোনো ম্যানগ্রোভ জন্মাবে না। ও আচ্ছা প্রথমেই ধানি গাছ হবে, তারপর অন্য অন্য ম্যানগ্রোভ হবে। আচ্ছা। ওই জন্য ম্যানগ্রোভের ফার্স্ট স্টেজ বলা হচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য সুধন্যখালি। তার আগে দেখলাম লঞ্চে মধ্যাহ্নভোজের আয়োজন শুরু হয়ে গেছে। লাঞ্চে আজকের মেনু আছে ভাত, ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, চাটনি আর পাঁপড়। আমাদের দলের বাঙালি মেম্বারদের তো দেখলাম রান্না খুব পছন্দ, তবে পাশাপাশি অন্য রাজ্য থেকে আসা অবাঙালিদেরও দেখলাম প্রতিক্রিয়া দারুণ, তাদেরও খুব ভালো লেগেছে। কি আছে দুপুরে লাঞ্চ আজকে? আলু পেঁয়াজ করি ভাজা, ডাল, হ্যাঁ আলু ফুলকপির তরকারি, হ্যাঁ। আপাতত এই পড়েছে। আপাতত এই পড়েছে। সব ঠিকঠাক? সব ঠিকঠাক? একদম কিছু বলুন। রান্নাও খুব সুন্দর। শুধু ওটা বললে হবে না, আরো কিছু বলতে হবে। হ্যাঁ আর কি বলবো? আরে ওই খাওয়া দাওয়া কেমন? হ্যাঁ, খাওয়া দাওয়া খুবই ভালো। এদের খাওয়া দাওয়াটা খুব সুন্দর করে। জীবনবাগ, হ্যাঁ। দেখবো দেখবো, বাঘ দেখবো। भाई साहब सब ठीक है ना? अच्छा है। কি বলছে? বলছে মান্নার অ্যাড করছো? মান্নার অ্যাড করছি, এরপরে হেমন্ত করবো। ঠিকঠাক ঠিকঠাক, দারুণ। বলুন কিছু। আমরা বেরিয়ে গিয়ে সকলকে বলবো হ্যাঁ সত্যিও ভালো হয়েছে। মান্নাটার সঙ্গে যান। দারুণ করেছে। আপনার কোথা থেকে আসছেন যেন? আপনার বহরমপুর? বহরমপুর শুনলে ভয় লাগে নাকি? আরে আমি বহরমপুরের তো। বহরমপুরে আরে হ্যাঁ, যাওয়ার জন্য এত ঘটনাচক্রে দেখলাম আমার নিজের জন্মভিটে বহরমপুর থেকেও একটা পরিবার এসে গেছেন।
শিপ্রা সরকার, ওনার হাজব্যান্ড, ওনার কন্যা আর জামাত। নিজের শহরের মাটির গন্ধটা যেন কিছুটা হলেও পেলাম, খুব ভালো লাগলো। বহরমপুরকে ভীষণভাবে মিস করি, তাই ওখান থেকে কেউ আসলে, কারোর সাথে পরিচয় হলে একটা অন্য অনুভূতি হয়। চিংড়ি মালাইকারি, আচ্ছা। রাজু ঠিক আছে, বাস গুড, চলো। চিংড়ির মালাইকারি পড়ছে। মাছ দিয়ে দাও এখানটায়। খাওয়া হয়নি এখনো? চিন্তা নেই, আমাদেরও হয়নি। হ্যাঁ ওটাই, তো খালি পেটে খুব বেশিক্ষণ ভালো লাগবে না। সেকেন্ড ব্যাচে আমরা বসলাম। সেকেন্ড ব্যাচে আমরা বাকিরা বসে পড়লাম। লঞ্চ এগিয়ে চলল সুধন্যখালির দিকে, অনেকগুলো ছোট ছোট খাঁড়ির মধ্যে দিয়ে। কই এখানে? ও ওইখানে। এরপর লঞ্চ বনবিবি ভাড়ানি নামে সুন্দরবনের সবচেয়ে ছোট ক্যানেল বা খাঁড়ির মধ্যে দিয়ে চলতে শুরু করলো। শুনলাম বন্যপ্রাণী নাকি এখানে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও আমাদের কপালে কি আছে জানি না। তবে আমি বলবো, বাঘ দেখতে না পেলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ বাঘ দেখার জন্য রয়েছে চিড়িয়াখানা। সুন্দরবন এসেছি জঙ্গলের নিস্তব্ধতা, পাখির ডাক, বুনো অভিজ্ঞতা সঞ্চয় করতে, এটাই বা কম কি। এর সাথে যদি ব্যাঘ্র দর্শন হয়ে যায় কোনোভাবে, তাহলে সেটা তো জ্যাকপট পাওয়া হয়ে যাবে। এই বনবিবি কথাটা সুন্দরবনের বহুল প্রচলিত। বনবিবি হলেন ভারত বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলের এক বনদেবী, যিনি মৎস্যজীবী, মধু সংগ্রহকারী, কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত হয়ে আসছেন বহুদিন আগে থেকে, যাকে বিশ্বাস করলে জঙ্গলের নানান বিপদ ও বিশেষ করে বাঘের আক্রমণ থেকে নাকি রক্ষা পাওয়া যায়।
হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষই বিশ্বাস করেন সুন্দরবনের রাজা দক্ষিণ রায়ের হাত থেকে একমাত্র এই বনবিবিই পারেন মানুষকে রক্ষা করতে। কথিত আছে সুদূর মদিনা থেকে বনবিবি নাকি এই সুন্দরবন এসেছিলেন ও এখানকার রাজা দক্ষিণ রায়ের সাথে তার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে তিনি দক্ষিণ রায়কে পরাস্ত করেন। সুন্দরবনের মানুষ জঙ্গলে যাওয়ার আগে সেই থেকে বনবিবির পুজো করে তবেই জঙ্গলে প্রবেশ করেন। প্রতিটি বছর মাঘ মাসের প্রথম দিন এখানে বনবিবির পুজো হয় খুব ধুমধাম করে। সুদর্ণখালি সুন্দরবনের বোটানিক্যাল যেটা হেডলাইনটা চোরা গাছ, গাছের মানচিত্র সব। এটা হচ্ছে ফলসি গাছ, যেটা আমাদের সুন্দরবনের কাছে এই যে ফলসি গাছ। একটু পরে আমরা এসে গেলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। আগামী দিনটা চেটিতে নেমে সবাই পায়ে হেঁটে এগিয়ে চললাম। নানান রকম বুনো ও বিরল প্রজাতির গাছ দেখলাম এখানে সংরক্ষণ করে রাখা আছে। সেগুলো দেখতে দেখতে আমরা এসে গেলাম ওয়াচ টাওয়ারের কাছে। এবার অবশ্য ওয়াচ টাওয়ারে উঠলাম এবং যথারীতি নিরাশ হয়ে নেমে আসলাম। সুদর্ণখালি থেকে ফিরতে শুরু করলাম। বাঘ দেখা হয়নি, তবে সারাদিন যথেষ্ট উপভোগ করেছি। সারাদিনের স্মৃতি রোমন্থন করতে করতে আর ডিএসএলআরের র পিকচারগুলো দেখতে দেখতে ফিরছি পাখিরালয়ের দিকে। সজনেখালির কাছাকাছি আসার পথে হঠাৎ মনে হচ্ছে ভাগ্য দেবতা সহায় হলেন। আমাদের এমভি বৈদ্যনাথের সাথে এমভি মণিদীপাও ছিল, তবে ওনারা কিছুটা মনে হয় এগিয়ে বা পিছিয়ে গেছেন। আমাদের সামনে রয়েছে একটা অন্য গ্রুপের লঞ্চ। সেখান থেকে বেশ উচ্চস্বরে কথাবার্তা চিৎকার শুনতে পেলাম। আমাদের সন্টু নামে লঞ্চের যে ছেলেটা ছিল সে বলল বাঘ মামা নাকি দেখা দিয়েছেন। সামনের লঞ্চের ওনারা দেখছি মোবাইলে ভিডিও ক্যাপচার করতে শুরু করেছেন। আমরা পিছনে আছি, সেইভাবে দেখতে পাচ্ছি না, তবে পাশ থেকে দেখতে পেলাম একটা পূর্ণবয়স্ক বাঘ সাঁতরে নদী পার হচ্ছে। সত্যি বিরল দৃশ্য। একটু আফসোস হচ্ছে আমরা যদি সামনে থাকতাম তাহলে হয়তো সরাসরি ভিডিও তুলতে পারতাম। আমাদের সন্টু সেই ভিডিও ওনাদের লঞ্চ থেকে সংগ্রহ করে আমাকে দিল। খালি চোখে আমরা একটুখানি দেখেছি, আপনাদের কাছেও সেই ভিডিওটা শেয়ার করলাম। আপনারা সেই সৌভাগ্যের একটুখানি না হয় শরিকই হলেন আমাদের সঙ্গে। যাক, একটুখানি হলেও বাঘ্র দর্শন তো হয়েছে, এটাই বা কম কি। বাঘ ওপেন বাঘ দেখছি আমরা, দেখে নিন। এই বাঘের টাকা আর সাপের লেখা সবার হয় না। চলে গেল জঙ্গলে, চলে গেল। সন্ধে নামছে সুন্দরবনের এই জল জঙ্গলের দেশে। নিঝুম নিস্তব্ধতা ফিরে আসছে অজানা এক আশঙ্কার রাত্রিকে সাথে নিয়ে। সন্ধে পার করে আমরা সবাই পাখিরালয়ে আমাদের সুন্দরী লজে ফিরে এলাম। সবাই রুমে গিয়ে নিজের নিজের মতন ফ্রেশ হয়ে বাইরে এলাম, এসে বসলাম। এবার আসছে চা, কফি আর সেই সঙ্গে স্ন্যাক্স। আজ ঠান্ডাটা কিন্তু কালকের থেকে একটু বেশি মনে হচ্ছে।
হ্যাঁ কে ভদ্রলোক? হ্যাঁ হ্যাঁ কে আছেন উনি? হ্যাঁ হ্যাঁ আমাদেরকে ধরা দেবেন। হ্যাঁ আচ্ছা আজকে 13 তারিখ, আমরা তো ঘুরে ফিরে এসেছি, আজকে সেকেন্ড দিন, কালকে বেরিয়ে যাবো। তো আমরা শুনলাম এই ভদ্রলোক তো, হ্যাঁ আচ্ছা ওনার কাছে কিছু আমরা বাঘের গল্প শুনবো, ওনার নিজস্ব অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। আমার সঙ্গে সোমনাথ আছে, দেখা যাক। দাদা নমস্কার। নমস্কার। নিচে এসে সোমনাথ আমাকে পরিচয় করালো এক বয়স্ক মানুষের সাথে, যার জীবনে বাঘের শুধু সাক্ষাৎই হয়নি, ভয়াবহ এক করুণ অভিজ্ঞতাও তার রয়েছে। ওনার নাম সূর্যকান্ত মণ্ডল। উনি রাতে আর সকালবেলায়, শীতের দিনে বিশেষ করে, এইসব হোটেলের জল গরম করার কাজটি করেন। এটাই ওনার এখন পেশা। তাই রোজ সন্ধেবেলা ওনাকে পাওয়া যায় এখানে। উনি নিজে বাঘের হাত থেকে শুধু পালিয়ে এসেছেন তাই নয়, ওনার খুব কাছের মানুষকে বাঘ কেটেও নিয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করব ওনার সেই সব অভিজ্ঞতা। চারিদিকে ট্যুরিস্টদের হইচই, আর তার মাঝখানে রয়েছে ঝিঁঝি পোকার ডাক। আশা করছি গল্পের আসরটা কিন্তু বেশ ভালো জমবে। গল্প শোনার আসরে আমার সাথে ছিল সোমনাথ, আশুতোষ বাবু, আর আমাদের রাজীব, অতনু এবং আরও অনেকে। আমাদের দলের বাকি সদস্যরা একটু পরে এসে অবশ্য যোগদান করেছে। আমি তখন থেকেই বাবার সাথে, কাকার সাথে জঙ্গলে যেতাম। আপনার নামটা সরি আরেকবার? সূর্যকান্ত মণ্ডল। আচ্ছা, 13-14 বছর বয়স থেকে তখন আমি ওই বাবার সাথেই জঙ্গল বাঁধা করতাম। তখন অভাব, প্রচুর অভাব ছিল, লেখাপড়া শিখতে পারিনি। তো সেই সময় আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়, ওই আমার সাথে বাবাকে নিয়ে আসতে পারিনি, বাবাকে বাজারে নিয়ে গেছে। এটা কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে ছত্রখালি বাড়ি উঠো। সেটা কোথায়? সেটা কত অনেক দূরে। আমরা কি বাংলাদেশ বর্ডারের কাছে? না না, তাহলে এই ধারে যেত আমাদের এই কূপের বাঁধায়। এটা কতদিন আগে, আজকে থেকে আগে কতদিন আগে এটা ঘটনা? আপনার 45-46 বছরে এরকম পেরিয়ে গেছে। আচ্ছা, তারপর ভগিন পোতারটা দিয়ে আসলাম খাল পাটায়। আমরা এই জঙ্গল করি তুই পাটা জালে, খালে জাল দিতে হয়। ভগিন পোত দিয়ে আসলাম। তারপরে তো প্রথম থেকে বলুন ঘটনাটা কি হয়েছিল। ওই বাবাকে যখন দিই তখন আমরা ওই জ্বালানি নিতে উঠেছিলাম, আপনার কাঠ ভাঙতে গেছিল? কাঠ ভাঙতে গিয়েছিলাম। আচ্ছা, কাঠ ভাঙার সময় দেখতে পেলেন দূর থেকে? না, দেখতে পাইনি কিছু। দেখতে পারলে তো তোমরা আঘাত করবে না, তো ওই চুরি করেই তো ধরবে না। সামনে সামনে হলে তো তবু দাঁড়ানো যায়। ওদেরও তো একটু ভয় আছে, মানুষের ভয় প্রত্যেকটা জীবজন্তুরই করে। তো ওই লুকিয়ে আমরা এই কাঠ কাটছি। আমার বর্ধম ছিল, আরও আমাদের বন্ধু বান্ধব সব ছিল অনেকে। আমরা 16-17 জন লোক ছিলাম। তার মধ্যে এসে ঝাঁপিয়ে পড়েছে পেছন থেকে, বাবার গায়ে পড়ে যাই। দেখতে লাগলাম, দেখো ধারে যাওয়ার মতো সাহস আর হলো না। দেখলেন বাবাকে এরম ধরে নিয়ে চলে যাচ্ছে? বাবাকে নিয়ে যাচ্ছে, তারপরে আমরা ওই 12-13 জন বাবার 5 বাঘের। হ্যাঁ, তারপরে গভীর জঙ্গলে ঢুকে গেল বাবাকে নিয়ে। আমরা আর গেলাম না। ও নিয়ে আসা মানে বেকার হেপা, বেঁচে তো নেই। তারপরে আস্তে সবাই নৌকা আসলাম, নৌকো ছেড়ে দিয়ে সব বাড়িতে আসলাম। এই কান্নাকাটি করতে করতে সবাই বাড়িতে আসলাম। হ্যাঁ, আপনার তখন বয়স কি অনেক ছোট? হ্যাঁ, ওই তো 13-14 বছর বয়স। বাবা একদম আপনি যেতেন? গভীর বাবা- জঙ্গলে আবার। আপনাদের ওপর কখনো অ্যাটাক হয়েছে? হ্যাঁ, আপনাদের ওপর? মানে 2 বার। হ্যাঁ, কিরকম? ওটার পরে? হ্যাঁ, বাবার তো চলে গেল। তারপরে আমি ভালো বিগত পরপর হবার সাথে সাথে ওই জঙ্গলে আর কি আমাদের পূর্বপুরুষ ওই জঙ্গলেই কারবার। এই কাঁকড়া ধরতে গিয়ে পাচার থেকে ছুটে জাম দিয়ে এরকম পাচার ধারে পড়েছে। হ্যাঁ, এই তারপর ওই লাঠি ছটা নিয়ে দাঁড়িয়ে হাঁটায় কি করলাম। কাউকে মারেনি, মারতে পারেনি, মানে আচর মাচরও দিতে পারেনি? না, নৌকোয় আমরা নৌকোয় আছি, ও ডেঙ্গাতে
ছুটে এসে পড়েছে এটা কোথায়, এটা কোন জায়গাটা? ওই খাড়িতে এই খাড়িতে। সামনে? হ্যাঁ, এই 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 খুব এই ছোট যে ছোট জায়গাগুলো এই কাছাকাছি। আচ্ছা। হ্যাঁ, তো আমরা বড় না, আর আমরা ওই মাছখানা ধরি তখন ওই ছোটো ছোটো খাড়ির মধ্যে। হ্যাঁ, ছোটো ছোটো খাড়ির মধ্যে ওপরে জাম দিলেও নিয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম এই দুবার হয়েছে। আমার ওপরে অ্যাটাক করেছে। আর এ আমাদের এখানে একজন সৃষ্টিধর ভূয়া, ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল এখান থেকে 18-20 বছর আগে, তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, নিয়ে গেছিল। তারপরে আমরা এখান থেকে সব জায়গা থেকে লোকজন নিয়ে গেলাম। নিয়ে গেলেন? অত দেরিতে নিয়ে গেলেন? অত দেরিতে গিয়ে দেখুন পড়ে আছে? খাচ্ছে, মানে খাচ্ছে, বাচ্চা খাচ্ছে। এই বা গুলো মানে এই পর্যন্তই একটা খেয়ে নিয়েছে, মানে মারা গেছে অলরেডি তার মানে? ওহো, ও বাঘে এইটা খেয়ে নিয়েছে তখন। ছাড়িয়ে দিয়েছিলাম। গিয়ে দেখলেন খাচ্ছে আপনাদের অস্ত্রটা মেন কিসে? হ্যাঁ, কি অস্ত্র মেন থাকে? বাঁশের লাঠি। জোর অস্ত্র ফস্ত্র ওই লাঠি ফাটি, ওদের ওই ধরার সাথে সাথে ওদের গায়ে লাঠি ফাটি মেরে কোনো লাভ নেই, ওরা কিছু মনে করে না। ও লাগেও না ওদের। একমাত্র ওই কাদা যদি ছিটকি বিটকি চকি মারা যায়, ও, তবে কাদাটা ওদের যদি কাছে অস্ত্র। ওই কিছুক্ষণের জন্য। কিছুক্ষণে যদি ছেড়ে দেয়, না দেখতে পেলে কিছু, তখন ও নিজেকে কন্ট্রোল হ্যাঁ। তখন ছেড়ে দেয়, ছেড়ে ছেড়ে দেয়। দেয় নিজেটা পরিষ্কার করে। সেই ফাঁকে যদি নেওয়া হ্যাঁ, যায়। আর ওই ধরলেই তো মেরে দেবে, ওই মানে ধরার সাথে সাথে মেরেই দেবে, একটা নাড়া দেবে। হ্যাঁ, ওদের সে মানে বিড়াল যেরকম মাছ কিরকম নাড়া দেয়। হ্যাঁ, ওদের তো এমনি ধরলে আমরা বুঝিনি ও বাঁচার কোনো কায়দা নেই। ফিরিয়ে নিয়ে আসা মানে হেপা, আর অফিসিয়াল ব্যাপার ডিপার্টমেন্টের কাছে অনেক রকম প্রশ্নের উত্তর, কীভাবে আনলে, কেন? লোকটাকে কীভাবে আনলে। দিকে যাওয়া নিষেধ। হ্যাঁ, তারই মারপিট হয়েছে, ওদের পারমিশন তারই ছাড়া আঘাত হয়েছে। আর এমনি বাঘের গায়ে কোনো আঘাত করা যাবে না, মানে ও মারলেও, ও আক্রমণ করলে ওকে আঘাত করা যাবে না? কারণ আমরা তো বুঝি টুকটাক। বলছিল সে গল্পটা যে সুন্দরবনে শুধু টিকে রয়েছে এই জঙ্গল বাঘের জন্য। বাঘ যদি না থাকে জঙ্গলে টিকবে। এই সুন্দরবন টিকবে না। ঠিক আছে। আর গাছ যদি না থাকে হ্যাঁ, সে তো বটে। বাঘও কিন্তু থাকবে না। তাই আমরা ভালো রকম বুঝতে পেরেছি, শিখতে পেরেছি যে জঙ্গল থাকলে বাঘ থাকবে, বাঘ থাকলে জঙ্গল থাকবে। কিন্তু আমরা জেনে শুনে যাচ্ছি তো, আমরা জেনে শুনে যাচ্ছি তো বাঘ আছে, ও তো ধরবে, তবু আমরা তো জেনে শুনে যাচ্ছি। তাহলে দোষ কাদের? আমাদের। গাছটাও তো ফেলে দেয়, কিন্তু তাদের উপরে আক্রমণ করা যাবে না, ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেই তো। আর এই গাছে এখন একটা পাতা ছোঁয়া যাবে না। হ্যাঁ। আমরা অনেকে বারণ করে দিই যে কোনো ডাল গাছ কাটবেন না, দয়া করে। এই যে আইলো হয়ে গেল, এই গাছ, এই গাছ যদি না থাকতো মরে শেষ হয়ে সব শেষ করে দিত। খালি গাছ আমাদের একটা সুন্দর পৃথিবীর মধ্যে ভালো একটা জিনিস। সে তো ঠিকই। তা গাছ কিন্তু গাছের গায়ে আঘাত করা যাবে না, বাঘের গায়েও আঘাত করা যাবে না। ও আঘাত তার করলে মানে তোরা ব্যাস। দুজনেই রইল। এবার আপনার হ্যাঁ, হ্যাঁ, আপনার নিজের একটা মানে আমি যতটুকু বুঝি আর কি। না, ওরা আছে বলে হয়তো আমরাও আছি। হ্যাঁ, কারণ প্রজন্মে যারা আসছে তারা কি করবে জানি না। যখন আছে বলে পশ্চিমবাংলা আছে। হ্যাঁ, আর টুরিস্টরাও আছে। হ্যাঁ, এই যদি সুন্দরবন বাঘ না থাকতো আপনারা আসতেন না তো। হ্যাঁ, না, একদমই না। তাহলে আপনারা আসছেন বলে তো কেউ না কেউ কিছু না কিছু করে খাচ্ছে। কিছু না কিছু, এই আমি জলগ্রহণ করছি, আপনারা না আসলে আমি করতে পারতাম। সেই। যা 2 পয়সা পাচ্ছি তো, সেই তো। জঙ্গলে যেতে হচ্ছে না। তাহলে ওই একটা কাজ তো পেয়ে গেছেন। তাহলে তা এসবগুলো এই হোটেল ইন্ডাস্ট্রি অনেকে যদি না বোঝে, সে ক্ষতির পথে যাচ্ছে। সে ক্ষতি, কোনো অ্যাক্সিডেন্ট নেই, 2-4 বছর এখন অ্যাক্সিডেন্ট দেখেননি আপনি? খুব ভুল ভবিষ্যৎ। শোনা যায় দূরে এই কুলতলি একটা হয়েছিল, কোথায়? কুলতলি। ফুলতলি? কুলতলি ওখানে কি ওটা সুন্দরবনের মধ্যে ঘটছে নাকি? জঙ্গলে এসেছিল, তারা ওই কাঁকড়া ধরতে এসেছিল। ধরেছে। ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেশ কিছুদিন আগে, বা ওখানে একটা বাঘ পাড়িয়েছিল ওদের। পার হয়ে গেছিল। হ্যাঁ, ওদের শুনেছেন বা দেখেছেন, এই ফেসবুকটুকু দিয়েছিল। হ্যাঁ, একদম একদম শহরে উঠেছিল।
এরকম। তো আগে বাঘ পেরিত, এখন ওই জাল দেওয়া রয়েছে। না, আরেকটা জিনিস খারাপ আমরা দেখেছি যে বাঘকে ধরার পরে উত্তরবঙ্গেও দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ কোথাও বাঘের ল্যাজ কেটে নিচ্ছে, নখ কেটে নিচ্ছে খাঁচার মধ্যে। এগুলো খুব অন্যায় তো, এগুলো এগুলো এই তো এগুলো তো খুবই অন্যায়, এগুলো এইগুলো বরদাস্ত এগুলো করবে বরদাস্ত না। না, করা উচিত নয় তো, অবশ্যই না। এই বাঘ হরিণ মারা মানে তো মারা মানে কি মানে মানুষের জামিন আছে মারলে, কিন্তু 12 বছর এরকম জামিন নেই। সেটাই হওয়া উচিত একদম। অনলাইন কেস, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কেস চলবে, নিশ্চয়। এমন একটা জিনিস। হ্যাঁ, এবার আমরা টপিকে আসি, সেটা হচ্ছে যে আপনার ওপর যেটা মানে হলো অ্যাটাকটা, মানে কি হয়েছিল আপনার সাথে? ও আপনার সঙ্গে আপনার উপর অ্যাটাক হয়েছে? হ্যাঁ, দুবার করে। বললো ওই ঘটনাটা। না, ওই তো নৌকোয় ওই মানে খাড়ি দিয়ে কাঁকড়ার দোল ফেলে যাচ্ছি, আমি ওই পাঁচাতে আছি, পাঁচা পর্যন্ত। হ্যাঁ, পিছন দিকটা। হ্যাঁ, মানে বোটের বোটের পিছন দিকটা পাঁচা আর সামনের দিকটা আগা। হ্যাঁ, তো গোলের দিকে আমার বর্দা ওই দোল ফেলে যাচ্ছে, আর আমি ওই পাঁচা দিয়ে ঠেলে যাচ্ছি, জল উঠে গেছে। আর ও এমন একটা জায়গায় আছে বা থাকে দেখা যায় না, আমি দেখতেই পাবো না। ও এই যে আপনারা যাচ্ছেন না, ও কিন্তু আপনাদের দেখছে, বলছিলাম বুঝলেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ও কিন্তু দেখছে। ও কিন্তু দেখে, সব দেখে। তাহলে কি বুঝবে? কোনো একটা জঙ্গল দিয়ে উঁকি মেরে এরকম কাছে বললাম না, আপনার কাছে থাকবে আপনি দেখতে পাবেন না। আমরা যেখান দিয়ে আসছিলাম দুপুরবেলা, এখানেও থাকতে পারে, কিন্তু আমরা দেখতে, ও দেখবে ঠিক আমাদের, ও দেখে দিচ্ছে। তা এরকম একটা ঝাড়ের মধ্যে উপরে এরকম শুয়ে আছে, ওর মধ্যে দিয়ে এমনভাবে ছুটে বেরিয়েছে আমার ধারে। আমি তো ওই পাছাটা বেশ কিছু উঁচু, তো আমি তো ওই মানে উঁচুর উপরে আছি, আর ও তো ছ্যামেরা আছে, ও তো জাম দেওয়ার কোনো কায়দা পাচ্ছে না, তো আর জামও দিতে পারি। কেন? ও যেহেতু উঁচু গার্ড হয়ে আছে না, না, কাদা পা ঢুকে গেছে। হ্যাঁ, কিন্তু আমার ছাড়া যদি ও যদি উঁচুতে হাত উঁচুতে ওখানে জাম দিত, কিন্তু জাম দেওয়ার তো কোনো সুযোগ নেই। ও তখন কি করলেন? ও ছুটে এসে পড়েছে আমার এরকম ধারে, একদম আপনার পাচার এই দিকটা। হ্যাঁ, আমি তো উপরে বসে আছি পাছায়, ওই বোটে নিয়ে হাল নিয়ে এই দাঁড়িয়ে ওই নৌকোর ওই কিছু দূর গিয়ে মাত্র বটু উঁচু করলাম, ওদের বড়দা ওই টেলি নিয়ে হাঁকাই করলো, হ্যাঁ, ছড়ু উড়ে বাড়ি টাড়ি মারলাম, দেখি না আস্তে আস্তে পাক দিয়ে ওই পাঁচার দিকে এরকম ঘোলাচ্ছে, হাতাড়ছে। ও মনে করছে যে পড়ে গেছে জলে, এইভাবে তো করে ওরা। হ্যাঁ, ও মানে একদম আতঙ্কেছে পড়বে। আর আপনি নিচের দিকে বোটের ভিতর দিকে জাম মেরেছেন নাকি? না, ওখানে পাঁচার উপরে জলেই, আচ্ছা, আমি তো উপরে আছি নৌকোয়। ও হয়েছে যে আমার ভয় পেয়ে পড়ে গেছে। পড়ে গেছে, পড়ে ওই গেছে। জলটা করছে। এবার উনি ওই জলের মধ্যে, ওই বাঘ জলের মধ্যে হাত রাখতে হ্যাঁ, উনি ওখান থেকে নেমে গেছে ভিতর দিকে, ওর ভিতর দিকে চলে গেছে। হ্যাঁ, আমি সেটাই নৌকোর বলছি, বোটের ভিতর দিকে চলে গেছি, কিন্তু ও ভাবছে পাশায় যখন নেই জলে পড়ে গেছে। হ্যাঁ, ও আপনি বোটের মধ্যে বোটের ভেতর দিয়ে ঢুকে গেছেন? হ্যাঁ, নিচ তো আর দিকটা। ও ভাবছে যখন আমি ও যখন না দেখতে পাচ্ছে, ও ভাবছে যে পড়ে গেছে, ও, বাম সাইডে পড়ে গেছে, কিন্তু ও তো নেমেছে এই ডান সাইড দিয়ে, কিন্তু আমাকে যখন না দেখতে পাচ্ছে, ও ভাবছে যে ও ধারে জলে পড়েছে, ও শুধু খালি ভোলাচ্ছে, জল মানে হয়েছে জলের তলায় পড়ে গেছে। ও ভোলাচ্ছে। এই তারপর আমরা দু ভাই নৌকোর গলি দিয়ে গেলাম, দিয়ে হাঁকাহাঁকি চুল করলাম, ও আস্তে আস্তে 2-4 পাক দিয়ে ডেঙ্গায় আমরা উঠলো, দুজনে গেছিলেন, ডেঙ্গায় উঠে তারপরে দুজন ব্যক্তি গেছিলেন। হ্যাঁ, তারপরে উঠে আস্তে আস্তে ডেঙ্গায় উঠলো, উঠে একটু তাকাতাকি করলো, বেরিয়ে গেল। বেরিয়ে গেল। সেকেন্ড অ্যাটাক নেবেন। দ্বিতীয়বার ওই এই যে এই কাছাকাছি কোন জায়গায়? এই সুদণ্ডখালি, সুধন্যখালী, যেখানে গেছিলাম আমরা আগে। আগে খুব ভয় ছিল, খুব আচ্ছা, সুধন্যখালী। প্রচুর নাম করা জায়গা। এখন কোন দিকে বেশি দেখা যায়? হ্যাঁ, এখন কোন দিকে বেশি দেখা যায়? বাঘ কিন্তু জঙ্গলে আছে, আছে? বাঘ জঙ্গলে আছে, তো আমরা দেখেছি এমন এমন জায়গায় যে বাঘের কোঁট পড়ে গেছে, হ্যাঁ, মানে বাঘ মানে ডেলি যাতায়াত করছে, আর একটা মানে তার খোঁজ পড়ে আছে আগামাথা, পায়ের ছাপে ঘাসের উপর দিয়ে গেলে যেরকম হয়। পায়ের ছাপ এরকম দেখা যাচ্ছে, 2, 3, 4।
এই যে কার্তিক এই যে আছেন কার্তিক মাস গেল, 2, 3, 4, 5টা ছোটা একসাথে ঘুরবে। ঘুরবে ওই যে তখন ওই সিগন্যাল করে ওদের ইয়েতে আছে বাচ্চা নিয়ে না, ওরা ওই সময় তো পোষ লাগে। হ্যাঁ বিটিং টাইম আর কি এই time। হ্যাঁ হ্যাঁ, সেটা কোন সময়? এই টাইমটা এই তো এই সময়? এই সময় শীত। ওই আপনার এই আশ্বিন কার্তিক মাস। হ্যাঁ, আর আপনার যে অ্যাটাকটা হয়েছিল কোন টাইমটা হয়েছিল, সময় কি ছিল সেই সময়? সন্ধ্যেবেলা, সকালবেলা, দুপুরবেলা? এই বেলা মানে 9টার দিকে। সকাল 9টায়? সকাল 9টায়। হ্যাঁ। হ্যাঁ, আর বর্ষার সময় আপনারা যান না? হ্যাঁ? বর্ষার সময় আমাদের এই টাইম রোজকার কাজ। আমাদের ওই জঙ্গলে নেই। আপনি কি এখনো যেতে হয় আপনাকে? আমি এবছর এই আমাকে পারমিশন দেয়নি মহলে। মহল বলছেন ফরেস্ট ডিপার্টমেন্ট? মহলে মানে মধু ও মধু কাটার জন্য পারমিশন দেয়নি আর আমাকে দেয়নি। তারপরে আমাদের এখান থেকে গেলাম, আমাকে বন্ডে সই করতে হয়েছিল। বন্ডে সই করে তবে আমাকে যেতে হয়েছে। এক বছর এরকম হবে, মানে বন্ডে সই করতে হবে। দ্বিতীয় ঘটনাটা, দ্বিতীয় ঘটনা ওই সব এরকম কাঁকড়া ধরতে গিয়ে। ওই সুদর্ণখালিতে। হ্যাঁ, এরকম ধাপ দিয়ে কাঁকড়া ওই দুজনে, আপনি আর দাদা? ফেলে যাচ্ছি, আর ওরকম জায়গার থেকে সব এরকম ডেঙ্গার মধ্যে ও জলে পড়ি, ও ডেঙ্গা দিয়ে মানে ওপর থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে এসে পড়েছি কাছে। আমি দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়েছেন ওই আপনি? হাল আছে আমার কাছে নেই। না, আপনি দাঁড়িয়ে আছেন কোথায়? ওই পাশায়। নৌকায় পাচায়, আমি পাশে থাকি, ওই হাল আছে, ওই হাল ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু বসে থাকলে ও নামিয়ে নিত, নৌকার পাচা হাতে তুলে দেবো, কিন্তু সেই সুযোগটা কিন্তু আমি দিচ্ছি না। ও চকিতে আছি, মানে চোখ এদিক ওদিক গিলে উঠবে। হ্যাঁ মানে চোখে চোখ রাখতে হবে। হ্যাঁ, ও সব সময়ের জন্য ওর চোখে রাখতে হবে। তারপরে ওই আমাদের ওই পাচায় ওই একটা করে লাঠি থাকে কাঁড়ে মারা, ওই পাচা থেকে যে মাটি একটা করে লাঠি থাকে একদম করে। তখন আমি ওই ওর দিকে তাকিয়ে আর ওই হালটা এইভাবে আছে আর লাগিয়ে দিয়েছি। নৌকো দাঁড়িয়ে গেছে কিন্তু, হ্যাঁ, ও কিন্তু তাকাচ্ছে কীভাবে ওই হাতা তুলে দেবে, মানে হাতা বাঁধিয়ে টেনে নেবে। কিন্তু আমি আস্তে 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 সেই লাঠিটা ঠিক আছে, আমি যে কথায় লাঠি রেখেছি ওটা ঠিক থাকে, বাইচার যদি ওর আস্তে আস্তে আমি ওর দিকে তাকিয়ে আন্দাজ করে ছোট করতে লাঠিটা আছে, লাঠিটা বের করে ওই ডাঁডা উঁচু করেছি আর ওই হালটা আছে আমার ওপরে। আর মানে গলির দিকে 2-3 জন তো ওই চেলি দিয়ে বড় লুগি দিয়ে জলে পেটাপাটি হচ্ছে। ওই ভয় হ্যাঁ, চলে গেছে। না তখন ওই যাবে এই লাঠি উঁচু করলাম যখন, তখন ও আস্তে 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 যেখান থেকে নেমেছিল ঠিক সেইখানে উঠে গেল, গিয়ে এমনভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, হ্যাঁ, সে আর দেখার মতো। কেন? ওই যে ধরতে পারলো না, আফসোস। মানে ওদের খাদ্য ওরা ঠিক সংগ্রহ আপনাদের করে। মধ্যে এই শক্তিটা আসে করে বাঘের চোখে তাও এত কাছ দিয়ে ফেস টু ফেস মোকাবিলা করা। হ্যাঁ, ওটা ছাড়া তো উপায় নেই। শক্তিটা আসে উপায় নেই, পান করতে কিছু উপায় নেই তো, ওটা উপায় নেই। জানে না করলেই শেষ। জানি তো তো ধরবে, দড়িতে লড়ে দেখি ওই ওই সাহসটা তখন আছে। ওই সাহসটা আছে, একটু ওরা বাড়ি নিয়ে একটু ওই ওই ছেলে ফেলে নিয়ে একটু ছোট করে বাড়ি মারা। হ্যাঁ, এই ছাড়া আর মানে কিছু নেই ওদের কাছে, কী করতে পারি? 2-10 জন ওদের কাছে কিছু না, ও বলে অনেকে কিছু বেকার। 2-10 জন ওদের কাছে কিছু না, ও এসে বলে কোনো ধাঁধা লাগাই দেবে, 2-10 জনকে ধাঁধা লাগিয়ে দেবে। না, আপনার সামনে সে গর্জন দিয়েছে কখনো এরকম? ওই যে ওই যখন লাঠি উঁচু করলাম তখন আস্তে আস্তে ওই ডাঙার উপরে গেল, গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো প্রচণ্ড ধরে গর্জনটা। হ্যাঁ, তখনও আস্তে 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 ধার বেয়ে বেয়ে চলে যাচ্ছে সামনের দিকে এগিয়ে। তখন আমরা এই কাঁকড়া তুলে নৌকো তুলে বেরিয়ে আসলাম। আর জেলেন না, আরও ছিল নৌকো হাগাজ করতে, তারাও আসলো। এখানে বাঘ ছাড়া আর অন্য কিছু ভয়ের কিছু আছে? ওই যে জলে কুমির, কুমিরের পাল্লায় কেউ পড়েছে? না
কুমির অতটা মানুষকে এ করেন না। ডিস্টার্ব করেন না। না এমনি ডাঙ্গার উপরে শুয়ে থাকে বড় বড় কুমির, জলে ভেসে যাচ্ছে। না, কিন্তু কুমির তো অনেকে টেনে ফেনে নিয়ে যায়। এই আমাদের নোয়াখালীর মধ্যে দু একজনকে নিয়ে গেছে। নোয়াখালীতে। ভয় করে তিনটে ভয় আছে, জলে কুমির, ডাঙায় বাঘ, আর ওদিকে হচ্ছে ডাকা। ডাকাতও আছে? ডাকাতের ভয় কি এখন হয়? গান হয় এখানে হ্যাঁ? ডাকাতের ভয়? এই বাংলাদেশে দুষ্ট বস্তু ঢোকে না? ডাকাতের ভয় আছে, কিন্তু আমাদের এখানে এই টাইগার ডিপার্টমেন্টের থেকে ওরা দূরে থাকে। অত্যন্তভাবে ডিউটি দেয়। এই যে আমরা মহলে যাই তো, হ্যাঁ। তখন এই পর্যটনের তখন এই পারমিশন বন্ধ করে দেয়। আচ্ছা, কিন্তু এখানে যে বাংলাদেশি জলদস্যু আসে, এটা কি সত্যি এদিকে তো ঘোরাফেরা করে? হ্যাঁ, আসে না? আছে তো আমাদের এখানে ডিউটি রাত হলে দিবার বেলায় সব ডিউটি চলছে এ সরকারিভাবে। আর আমরা এখানে যখন ডিউটিটা দেয় বলে ওরা বেশি হ্যাঁ। এদিকে কিন্তু ওরা চেষ্টা করে না এদিকে আসার? হ্যাঁ অথবা ধরা পড়েছে, মেরে দিয়েছে। তো আপনার বছর দুই আগে এক অফিসারকে মেরে দিল, পিটিয়ে মেরে দিল। কারা ওরা? বাংলা? হ্যাঁ, এটা আমরাও শুনেছি, আমি ওখানে ছিলাম তখনও শুনেছি। তো তখন আশেপাশে আমাদের কেউ ছিল না? না না, তুলে নিয়ে গেছিল ওরা। ও, কারণ ওরা যে টার্গেট করে এসেছিল, এরা দিয়েছিল এদের যে রাইফেলটা ছিল, রাইফেলটা ফায়ার হয় না। ওরা ওই সুযোগটা নিয়ে ধরে কুপিয়ে মেরে দিয়েছে। কুপিয়ে মেরে দিয়েছি। আর ওরা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে আসে না ওগুলো? বাংলাদেশ, হ্যাঁ। ইন্ডিয়ার হচ্ছে আধার কার্ড আই কার্ড আছে, বাংলাদেশের আধার কার্ড আই কার্ড হ্যাঁ। ছিল। এই ডাকাতকে ধরেছিল, উড়াল ক্যামেরা দিয়ে ধরেছিল। ধরেছিল? হ্যাঁ, আমার দাদা একজন পরিচয় বড়বাবু ওই ছুটিতে বাড়ি এসেছিল, খবর পেয়ে গিয়েছিল। ধরতে পেরেছে? হ্যাঁ কেন করে ধরলো? ওরা তো চলে গেছিল ওদিকে। হ্যাঁ, ওরা ওই মানে যারা মেরেছে তাদের ধরেছে? যে এরিয়াটার ভিতরে ছিল, এরিয়াটা ঘিরে ফেলেছিল। ওরা মা মাকে ডেকে দাও, বলে টিফিন এসছে। আচ্ছা, ওরা বেরোতে কাকা, পারেনি ওই এই এরিয়ার ভিতর থেকে। এই ডাকাত তো বাঘের জঙ্গলেই থাকে। হ্যাঁ, বাঘ আর এটা মানে এটা করে কিভাবে? মানে বাঘ না, ওরা তো ডাঙ্গায় ওঠে না, ওরা তো জলে ঘুরে বেড়ায়। ওরা তো ডেকে ওঠে। দাদা যেটা আচ্ছা। এই রাত হলে বার হবে, বাস্তব অভিজ্ঞতা। রাফলে বার হবে। রাত হলে ওরা তখন বার হয়। ওরা কি করে, এই যে ওই নৌকোয় যা পাবে সব নেবে। ডাঙায় তুলে দেবে, নৌকা নৌকা ডাঙায় তুলে দেবে, তুলে দিয়ে ওরা পজিশন আউট করে গাছে মাচা তৈরি করে। আচ্ছা, যাতে বাঘ উঠতে না পারে। হ্যাঁ, রাত্রে ওই মাচার উপর থাকে। তো মধু ধরতে কিছু হয়নি? হ্যাঁ, ভয় তো মানে মধু খোঁচা মানে খুব বাঘ গভীর খোঁচা। জঙ্গলে যেতে হয়। হ্যাঁ, মধু কাটতে আমার গেলে সঙ্গে আপনার গায়ে- বাঘের সঙ্গে দেখা হবে। অথবা দেখা হয়েছে সামনে সামনে, হ্যাঁ। মানে কাছাকাছি এরকম দূরত্ব চলে যাচ্ছে, আমরা ওর পাশ পাশ যাচ্ছি। ও দেখতে পাচ্ছে তো কিছু করলো না? সবই দেখতে পায়। ও সবই দেখতে পাচ্ছে, আমরা ওর পাশ পাশ যাচ্ছি, ও তো ওই টাটকা ওই ছাপা পড়ে যাচ্ছে, তো তখন আমরা সব ঠিক হয়ে যাই, সব বলে এই যাচ্ছে কিন্তু সামনে। হ্যাঁ, ও কোথায় যাচ্ছে দেখতে হয়, ও তো ছাড়লে আবার ঘুরে আসবে। ও কোথায় পার্টনার হয়ে যায় নাকি দেখতে, কিন্তু ওর পাশ পাশে আমরা যাচ্ছি, ওর পাশ পাশে যাচ্ছি। হ্যাঁ চলে গেল। হ্যাঁ, ও চলে যাচ্ছে। আমরা আমি সাঁতার শুনেছি করি। মানে বাঘ নাকি প্রচুর চালাক প্রাণী। প্রচুর প্রচুর চালাক। আর খুব সাবধানী। আপনি কি বলছেন কি না বলছেন, ধারের কাছে ওই ধারের কাছে থাকে, আর এখানে বোটে কি বলছেন বা নৌকোয় আমরা কি বলছি ও সব বুঝে নেবে। যদি বলেন আমি অমুক জায়গায় যাব, ও ঠিক বুঝে নেবে যে অমুক জায়গা মানে ওই জায়গাটাই যাবে, ও তার আগে ওখান থেকে হাজির হয়ে যাবে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। যা মানুষ সারাদিনে যতটা হাঁটে, বাঘ এক রাতে তার ডবল হাঁটে। ডবল হান্ট। রাতে হ্যাঁ, হ্যাঁ, আর ওর এই যে পায়ের এইগুলো, হ্যাঁ। এইগুলো খুব নরম, হ্যাঁ। যার জন্য ও হাঁটতে পারে, আওয়াজ হয় না। বাঘ যখন হাঁটবে না, ও যদি আওয়াজ হয় নিজের পাকে নিজে কামড়ে দেবে, শব্দ হলো কেন, শব্দ হলে তো মানুষ জেনে যাবে। ওটা কি পাতার ওপর হাঁটলেও শুকনো পাতা তাও আওয়াজ হবে না? না, ওর এইগুলো খুব নরম, যেন কাছে আপনি কিছু শুনতে পাবেন। আর ও ঝপ করে এরকম সাইড ঘুরতে পারে না, ও, যার জন্য সাইডে থাকলে বাঘ কিন্তু অ্যাটাক করতে পারে। ঝপ করে ঘুরতে পারে না, ওর বডিটা এত মানে এতটা বড়। বড়, আর ওই এটা এমন বড়, এরকম ঝপ করে মানুষ যেরকম ঝপ করে ঘুরে ফেলে, ঘুরে থাকে, ও ঘুরতে পারে না। আর ও সবসময় টার্গেট নেয়, ওর পিছনের পাটা যেন শক্ত মাটিতে থাকে, তবে ধরতে সুবিধা। লাফ দিতে হবে। নরম মাটিতেও কোনোদিন যাবে না। অত বড় জন্তু ধারে কাছে থাকবে আপনি দেখতে পাবেন। কোথায়? অত বড় জন্তুটা
এরকম ধারে কাছে থাকবে, এটা পাতাটা নালে আপনি দেখতে পাবেন। এইরকম একটা গাছের ধারে এমন বসে থাকবে, আপনি দেখতে পাবেন না বডিটাকে এত সুন্দর সেট করে। শিকার করার জন্য। অথচ ও দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু ও দেখছে। তাহলে ভাবুন আমরা যে জঙ্গল দিলাম সেখানেও ছিল হ্যাঁ, এরকম ভাবে থাকে নিশ্চয়ই ছিল। জঙ্গলে বাঘ আছে, এটা অস্বীকার করা যাবে না। জঙ্গলে বাঘ আছে, কি বাঘ আছে? ওনার কাছে গল্প শুনতে শুনতে এসে গেল ইভিনিং স্ন্যাক্স আর কফি। এর আগে আমাদের সোমনাথও তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করলো। সন্ধ্যেবেলাটা কিন্তু বেশ ভালোই কাটলো। ওনার ঠাই খাচ্ছিল। হ্যাঁ, ওনাকে নিয়ে এসছি। নিয়ে এসছে মানে এমনি তো হ্যাঁ, ও তো খেয়েছিল একটা, ওই এই দামড়া একটা থাই একটা খেয়ে নিয়েছি, নিয়ে এসছি। বাকিটা পরে খেত। হ্যাঁ, আগে খাবে। তাইটাই। চল নরম তো ওই জন্য আগে খেয়ে নেয় ওটা। নর্মালে শালা ওই যদি দুটো পা থাকে, যদি উঠে চলে যায়, কিন্তু সে তো মরেই গেছে। ওইটা আগে ওইগুলো খাবে। হ্যাঁ, একটা ঠাং খেয়ে দিল শালা, আর মানে চলতে পারবে না, হাঁটতে পারবে না, ছুটে যেতে পারবে না, কিন্তু তো মরেই গেছে। মানে কতটা বুদ্ধি মাথায়। হ্যাঁ, বললাম নি দাঁড়িয়ে থাকতো সর্দাররা, ওরকম সবাই দাঁড়িয়ে আছে, আমাদের রাজার দরবারে ঢুকছি, এরকম সব গাছগুলো এরকম ভাবে একটার পর একটা লাগানো, ঠিক আছে, এরকম করে লাগানো, মানে ওই দৃশ্য দেখেছি তোকে তো বলছি, এরকম ভাবে লাগানো, ঘন জঙ্গল, কিচ্ছু দেখতে হবে না, এরকম উঁকি মিলে আমরা বাঘ দেখতে পাচ্ছি না। যে মাঝি যে আমাদের নিয়ে গেছে ও বলছে তুমি বাঘ খুঁজছো, বাঘ কিন্তু তোমাকে দেখে নিয়েছো অলরেডি, তোমরা কিন্তু বাঘের ডেটাতেই আছো, সুযোগ থাকলে ফিরে চলো, এখনো ঢুকো না কিন্তু। বললাম না 1.5 কিলোমিটার গেছি, তাতে আমাদের মানে তারপর শুরু হলো লোকাল ঝুমুরের গান আর নাচ। আমরা দোতলা থেকে নেমে এলাম, একটা গ্রুপ এসেছে এখানে পারফর্ম করতে। সবাই মিলে এনজয় করা হলো ওনাদের সাথে নাচ আর গান মিলিয়ে। সামান্য কিছু পয়সার জন্য এই প্রোগ্রাম সেরে এরা রাত্রে ওপারে যখন বেরোবে 1 ঘন্টা গাড়ি পথে যেতে হয়। শুধু এই প্রোগ্রাম আপনাদের আনন্দ দেওয়ার জন্য এনাদের এই গ্রুপগুলো করা আছে। সামান্য কিছু পয়সার জন্য আছে, মানে পরিশ্রমটা প্রচুর পরিমাণে করতে হয়। তারপরে বাড়ি সংসার আছে, বাড়িতে যে গরম ভাত রান্না করে আবার খাবে। আপনাদের সহযোগিতা কিছু নয়, আপনার গান শুনছে হাততালি দিয়ে আপনাদের ওনাদের সাহায্য করবে, সহযোগিতা। তারপর রাতের ডিনার করলাম। আইটেম ছিল ভেজ ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন, স্যালাড। আমাদের কিছু সদস্য গোলাপ জলের কৃপায় এত কাত হয়ে গেছে যে তারা আর আজ ডিনারের স্বাদ নিতে পারল না। ওনারা ঘরেই ছিলেন, ঘরেই ঘুমিয়ে পড়লেন। আমি, অতনু, রাজীব, হারুদা, অলোকদা ডিনার করে ঘরে এসে ব্যাগ গুছিয়ে ফেললাম। কাল ঘুরে ফিরে আমাদের কলকাতায় ফেরা। সকালে কিন্তু ভাবিনি আজ দিনটা এত বৈচিত্র্যময় হবে। তবে রাতে এসে উপলব্ধি করলাম ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। ভিডিও একটু বেশি বড় হয়ে গেল। আশা করছি আপনারা উপভোগ করেছেন আমাদের সাথে আজকের দিনটা। অনুরোধ করব ভুল ত্রুটি যদি থাকে তবে তা মার্জনা করে দেবেন। আমাদের রেইনবো স্কাই পরিবারের পক্ষ থেকে একটাই অনুরোধ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, লাইক আর কমেন্ট করে আমাদের পাশে থাকুন।
আপনাদের পছন্দ অপছন্দ জানতে পারাটা আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার। আগামীকাল দেখা হচ্ছে আবার। সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।